৭১ ও ২৪ শহীদদের শ্রদ্ধা জানিয়ে এনসিপির সাংগঠনিক কার্যক্রম শুরু। দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার ঘোষণা। হাসিনার বিচারের আগে নির্বাচন নয়। নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। ট্রাইব্যুনাল সংখ্যা বাড়ানোর মধ্য দিয়েও যদি এইটাকে বিশেষ গুরুত্ব দিয়ে এই জুলাই গণঅভ্যুত্থানের বিচারটা দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। দ্রুত বিচার আদালতে শেখ হাসিনার বিচার চান মির্জা আব্বাস। বললেন, নির্বাচন পেছানোর কোনো অজুহাত তৈরি করা যাবে না। বাংলাদেশের মাটিতে যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার বিচার হতেই হবে। দ্রুত বিচার করতে পারে, অসুবিধা কি? নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশে মব জাস্টিস ও নারীর প্রতি সহিংসতার স্থান নেই। চাঁদাবাজি বন্ধেও কঠোর সরকার, জানালেন রিজওয়ানা। উপদেষ্টা পরিষদে ২,০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত। এনআইডি সেবা নির্বাচন কমিশনেই থাকতে হবে সাফ, জানালেন সিইসি। যৌক্তিকতা লিখিতভাবে জানাবেন সরকারকে। ভোটার হালনাগাদ চলাকালে সিদ্ধান্তে তাড়াহুড়োয় আপত্তি। ব্যবসার আড়ালে সাদিক এগ্রোর মানি লন্ডারিং, ১৩৩ কোটি টাকার বেশি পাচার। সিআইডির হাতে তথ্য প্রমাণ। মালিক ইমরান হোসেনের জামিন নামঞ্জুর। দুইটা বই পেয়েছি, একটা হলো বাংলা, একটা হলো ইংলিশ। পিডিএফ থেকে দেখা অত ইজি থাকে না সবার জন্যই। এবং ২ মাস পরও অনেক শিক্ষার্থীর হাতেই ২-১টি বই। জোড়াতালি দিয়ে চলছে পড়াশোনা। বাধাই মেশিনের সংকট, বলছে এনসিটিবি। টেন্ডারে দেরিকে দুষছে মুদ্রণ সমিতি। জাতীয় স্মৃতিসৌধে ৭১ এবং রায়ের বাজার কবরস্থানে ২৪ শহীদদের শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শ্রদ্ধা নিবেদন শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পুরানো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। দ্বিতীয় প্রজাতন্ত্র গড়তে গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রয়োজন। নতুন দলটির নেতারা বলেন, শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন প্রসঙ্গ সামনে আসতে পারে না। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জড়ো হতে থাকেন জুলাই গণ অভ্যুত্থানের রাজপথে থাকা ছাত্র জনতা। রাজধানী সাভার, আশুলিয়া সহ আশপাশের এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন সমর্থকরা। ৭১ মরে না, ২৪ হারে না স্লোগানে মুখর হয় স্মৃতিসৌধ। সকাল ৮টায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য উপদেষ্টার দায়িত্ব ছেড়ে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের দায়িত্ব নেওয়া নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ কমিটির সদস্যরা। নেতারা বলেন, ৫৪ বছরেও অধরা থাকা স্বাধীনতার মূল মন্ত্র বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ এনসিপি। স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ, ৫৪ বছর ধরে তা অধরা থেকে গেছে। আমরা পুরো বাংলাদেশকে বলতে চাই, পুরো বিশ্ববাসীকে বলতে চাই, বাংলাদেশের জনগণ, মাটি এবং মানুষের যারা রয়েছেন পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দেবে ইনশাআল্লাহ। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। নতুন প্রজাতন্ত্র গড়তে গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। পরে নবগঠিত দলের নেতাদের শুভেচ্ছা জানান সাভারের ছাত্র জনতা। ২৪শে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের কর্মসূচি শুরু হলো ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, যেখানে উপস্থিত ২৪শের গণ অভ্যুত্থানের রাজপথে থাকা ছাত্র জনতাও। পরে স্মৃতিসৌধ থেকে রায়ের বাজার কবরস্থানে গিয়ে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। বলেন, শেখ হাসিনার এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে কেউ আর ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে। বিচারের আগে নির্বাচন প্রসঙ্গ সামনে আসতে পারে না বলেও জানান নেতারা। নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও
ওই নির্বাচনের কথা না বলে। ল স্পেশালিস্ট রয়েছেন, তাদের বিশেষভাবে কোনো এই ট্রাইব্যুনাল সংখ্যা বাড়ানোর মধ্য দিয়েও যদি এইটাকে বিশেষ গুরুত্ব দিয়ে এই জুলাই গণঅভ্যুত্থানের বিচারটা দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। কোনো স্বৈরাচারী কোনো জালেম যাতে গণহত্যা করার আগে একবার ভেবে নেয়, এরকম কঠোরতম বিচার হওয়া উচিত। এই বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত পুরো পৃথিবীর ইতিহাসে। এনসিপি নেতারা জানান, দেশব্যাপী সংগঠন বিস্তৃত করতে নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে নবগঠিত রাজনৈতিক দলটি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন প্রক্রিয়া পেছানোর কোনো অজুহাত জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়ে তিনি বলেন, দেশি বিদেশি চক্র ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, দ্রুত বিচার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি করেন মির্জা আব্বাস। জাতীয় সংসদ নির্বাচন কবে, আগে স্থানীয় সরকার নাকি সংসদ ভোট? অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আসছে ডিসেম্বরে জাতীয় নির্বাচনের ইঙ্গিত দেওয়া হলেও রাজনীতির মাঠে আলোচনা নির্বাচনকে ঘিরেই। মঙ্গলবার নতুন রাজনৈতিক দলের নেতাদের মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শেখ হাসিনার গণহত্যার বিচার বাংলাদেশের মাটিতে হতেই হবে, তবে নির্বাচন নিয়ে কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে এসে তিনি সাংবাদিকদের একথা বলেন। বাংলাদেশের মাটিতে যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার বিচার হতেই হবে। তো বিচারটা হোক না, না করে সত্যি তো না করে নাই। নির্বাচনের আগে কিংবা পরে কোনো আদালত বন্ধও থাকে না, কিংবা আদালত দ্রুত চলে না, আদালত তার আইনের নিয়মেই চলে। দ্রুত বিচার করতে পারে, অসুবিধা কি? নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না। আমার মনে হচ্ছে কিছু কিছু লোক নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরি করার পায়তারা করতেছে, সৃষ্টি করতেছে। কারো মতামত অন্যের ঘাড়ে চাপানো উচিত নয় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, কিছু মানুষ ফ্যাসিস্টের মতো আচরণ করছে। আমার চিন্তা চেতনা মতামত আমি আরেকজনের ঘাড়ের উপরে জোর করে চাপাই দেব, এটা হতে পারে না। আমি বাচ্চাদের কথা বলছি না, কিছু কিছু লোক আমাদের মতো অনেকেই আছে যারা কথাবার্তা যেটা বলছে এটার মধ্যে একটা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী মনোভাব স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। এটা কিন্তু ঠিক হচ্ছে না, জাতির জন্য খুব ক্ষতি হবে। দেশকে অস্থিতিশীল করতে এখনো দেশি বিদেশি চক্র ষড়যন্ত্র চালাচ্ছে বলেও দাবি করেন মির্জা আব্বাস। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে মব জাস্টিস ও নারীর প্রতি সহিংসতার কোনো স্থান নেই বলে জানালেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন করে 2000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে বলেও জানানো হয়। পরিবেশ উপদেষ্টা আরও জানান, আগামী ডিসেম্বর কিংবা 2026-এর জুনের মধ্যে নির্বাচন হতে পারে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত জানাতে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, চিকিৎসক সংকট কাটাতে 2000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। আরও 2000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। এটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে গ্রামগঞ্জে মানুষেরা আসলে চিকিৎসা পায় না, তাদের জন্য পর্যাপ্ত ডাক্তার যেন নিশ্চিত করা যায়, চিকিৎসক যেন নিশ্চিত করা যায়, এই জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এক প্রশ্নের উত্তরে রিজওয়ানা বলেন, বাংলাদেশে মব জাস্টিসের জায়গা নেই। জানান, চাঁদাবাজির বিরুদ্ধেও শক্ত অবস্থানে সরকার। মব জাস্টিস বা মোরাল পুলিশিং, সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে এটা বলে যে মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ এখানে নেই, এদেশে নেই। সরকার এটার বিরুদ্ধে সবসময়ই একটা শক্ত অবস্থানে আছে। সরকার চাঁদাবাজি রোধে অবস্থান নেবে, পদক্ষেপ নেবে এবং নিচ্ছে। সরকার কোন দল চাঁদাবাজি করলো, কোন ব্যক্তি চাঁদাবাজি করলো, এটা তো সরকার দেখবে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার। বুধবার শপথ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সিআর আবরার। প্রফেসর সিআর আবরারকে আসছেন আমাদের সাথে ওই কাউন্সিল অফ অ্যাডভাইজারে জয়েন করছেন এবং উনি সম্ভবত এই মোস্ট লাইকলি উনি এডুকেশন মিনিস্ট্রিটা দেখবেন।
এদিকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের সন্তানদের স্কুল ভর্তিতে 5% কোটা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে প্রতি শ্রেণীতে অতিরিক্ত একটি করে আসন সংরক্ষণ রাখার নির্দেশনা দেওয়া হয়। এটা একটা এককালীন সুবিধা হিসেবে থাকবে শুধুমাত্র স্কুলে ভর্তির ক্ষেত্রে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এনআইডি সেবার জন্য আলাদা কমিশন গঠনের উদ্যোগে হতাশা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনেই থাকতে হবে। বলেন, এর যৌক্তিকতা সরকারকে লিখিতভাবে জানানো হবে। ভোটার হালনাগাদ চলাকালে সরকার তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না বলেও মনে করেন তিনি। জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সেবা প্রাপ্তি সহজ করতে সিভিল রেজিস্ট্রেশন নামে একটি আলাদা কমিশনের উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে স্থানীয় সরকার, সুরক্ষা সেবা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ সহ অংশীজনদের মতামত নিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে বিগত সরকারও আইন করেছিল, যদিও অন্তর্বর্তী সরকার ওই আইনটি বাতিল করে ইসির কাছেই ফিরিয়ে দেয় এই সেবা। এখন আলাদা কমিশন হলে এনআইডি সেবা আবার সেই কমিশনের অধীনে চলে যাবে। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও এনআইডি নিয়ে আলাদা কমিশনের ব্যাপারে ক্ষোভ জানিয়েছেন কমিশনের অফিসার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে কর্মকর্তারা সিইসির সঙ্গে দেখা করে তারা ক্ষোভ জানান। সংস্কার কমিশনের সকল সুপারিশ উপেক্ষা করে শুধু একটি সুপারিশ বাস্তবায়নের দিকে তারা আগাচ্ছে, সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র জন্য আলাদা একটা কমিশন করবে। সংস্কার কমিশনে তো আরও অনেক বিষয় আছে, সেগুলো ছাড়া এই শুধু একটি বিষয়ে যাচ্ছে মানেই হচ্ছে আমরা মনে করছি এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা বেনিফিশিয়ারি গ্রুপ হয়তো এটা পার্সু করছেন। পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, সিইসি মনে করে না তাদের সঙ্গে আলোচনা না করে এনআইডি নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে সরকার। সরকার তাড়াহুড়ো করে আমার এখানে যেখানে ভোটার রেজিস্ট্রেশন একটা প্রক্রিয়া চলছে, মাঠে আমার হাজার হাজার লোক কাজ করছে, আমার সামনে একটা ইলেকশন আছে, ন্যাশনাল ইলেকশন, যারা প্রস্তুতি নিচ্ছি, এই মুহূর্তে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত হবে বলে আমি অন্তত মনে করছি না। ভোটার রেজিস্ট্রেশন বাই প্রোডাক্ট তো এটা থাকা তো উচিত, এবং আমরা এই বক্তব্য তো দিয়ে যাচ্ছি, জিনিসটা পাবো, আমরা দেখবো তো কি এনআইডি সেবা ইসিতে রাখার যৌক্তিকতা সরকারকে লিখিতভাবে জানানো হবে বলেও জানান সিইসি। মতামতের গুরুত্ব দেওয়া হবে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। পুলিশ লাইন্সের ভেতরেও গোপন কারাগার পেয়েছে গুম কমিশন। সব বাহিনীর বন্দিশালা থাকলেও প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি। কমিশন বলছে ৩৩০ জনের অনুসন্ধান চললেও তাদের বেঁচে থাকার সম্ভাবনা কম। বন্দিশালায় নির্মমতায় সরকার প্রধান ও উচ্চ পর্যায়ের লোকজন জড়িতদের বিচার হলে ভাবমূর্তি উজ্জ্বল হবে বাহিনীগুলোর। গোপন বন্দিশালা বা আয়নাঘর জনমনে এক রহস্যের উপাখ্যান। একে একে এই রহস্যের জট খুলছে অন্তর্বর্তী সরকার গঠিত গুম কমিশন। এরই মধ্যে গত মাসে সরকারের ঊর্ধ্বতনরা 3টি বন্দিশালা সরেজমিন পরিদর্শন করেছেন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে কমিশন জানালো, সব বাহিনীর মধ্যে গোপন বন্দিশালার সন্ধান মিলেছে, তবে এখনও প্রকৃত সংখ্যা নিরূপণ করা যায়নি। আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছে, বগুড়ায় পেয়েছি। এগুলো গত 15 বছরের মধ্যেই বানানো হয়েছে। এখন যারা এই বিচার কার্যে বাধা প্রদান করছেন, অর্থাৎ ধরেন জেনারেলদেরকে পালিয়ে থাকতে সহায়তা করছেন বা কোনো ধরনের সেফ পারসন দিচ্ছেন, তারা কিন্তু ওপরের আদেশে করছেন এই এক্সকিউজটা ব্যবহার করতে পারবেন না। 2009 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত গুমের 1750 অভিযোগ জমা পড়েছে কমিশনে। এর মধ্যে 330 জনের এখনও হদিস মেলেনি। ভারতের কারাগারে বন্দী 1067 বাংলাদেশের তালিকা ধরেও খোঁজ করেছে কমিশন। কয়েকজন বেঁচে থাকতে পারে, ইন্ডিয়ান জেলে থাকতে পারে। কমিশন বলছে, বন্দিশালায় নির্মমতার শিকার ব্যক্তিদের গুমের সঙ্গে জড়িত সরকার প্রধান ও উচ্চ পর্যায়ের লোকজন। জড়িতদের বিচার হলে ভাবমূর্তি উজ্জ্বল হবে বাহিনীগুলোর। আগের সরকারের প্রধান কে ছিল? প্রাইম মিনিস্টার ছিল, কিন্তু বলার অপেক্ষা রাখে না। দ্যাট ইজ ভেরি মাচ ইমপ্লাইড। ডিসেম্বরে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে গুম কমিশন। চিরতরে বন্ধ হয় তার জন্য। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে 133 কোটি টাকারও বেশি মানি লন্ডারিং করেছেন সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন। থাইল্যান্ড সহ আরও কয়েকটি দেশে তিনি এই অর্থ পাচার করেছেন বলে তথ্য প্রমাণ পেয়েছে সিআইডি। রাজধানীর মালিবাগে সিআইডি প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান অর্গানাইজড ক্রাইম বিভাগের অতিরিক্ত ডিআইজি একরামুল হাবিব। বলেন, চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু আমদানি করে বিদেশে প্রায় 86 লক্ষ টাকা অর্থ পাচার করেছেন ইমরান।
তিনি প্রতারণার মাধ্যমে দেশীয় গরু ছাগলকে বিদেশি ও বংশীয় বলে প্রচার করে বিক্রি করতেন। এছাড়া মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় খাল ভরাট ও জবরদখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইমরান হোসেনকে গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে কারাগারে পাঠান বিচারক। দুদিনের তুলনায় কিছুটা কমেছে শসা ও বেগুনের দাম। সোমবার বেগুনের কেজি 160 থেকে 180 টাকা বিক্রি হলেও আজ বিক্রি হয় অর্ধেক দামে। তবে লেবুর দাম এখনও চড়া, প্রতি পিস বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। রমজান মাসে ক্রেতাদের অন্যতম চাহিদা শসা ও বেগুন, যা সোমবারও বিক্রি হয়েছে 160 থেকে 180 টাকায়। তবে রমজানের প্রথম দুদিনের তুলনায় তৃতীয় দিনের দাম কিছুটা কমেছে। শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 টাকায়, বেগুনের কেজি 80 থেকে 100 টাকা। 15-20 দিন আগে যে রেটটা ছিল ওটা আছে, আর কিছু কিছু সবজি আপনার অনেকটা বেশি, যেহেতু রোজা একটু বেশি হবেই, কারণ এটা এই দেশেরই সিস্টেম, এটা কিছু করার নাই। তবে অন্য সব সবজি নাগালের মধ্যে থাকলেও লেবুর দাম আকাশচুম্বী, প্রতি পিস বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। দাম বেশি হওয়ার পেছনে বরাবরের মতো চাহিদার তুলনায় সরবরাহ সংকটকেই দুষছেন বিক্রেতারা। বছরের অন্যান্য সময়ের চেয়ে এ সময় লেবুর উৎপাদন কম হওয়ায় এই সংকট তৈরি হয়েছে বলে দাবি তাদের। লেবুর ডর্জন জিজ্ঞেস করার পরে আমি দাঁড়ায় আছি আর কি, কেনার মতো সাহস পাচ্ছি না, যে এত নাগানের বাইরে আর কি। লেবুর দামটা যদি একটু কমতো, বেগুনের দামটা একটু কমতো, তাহলে মনে করেন না যে নিরহ মানুষ যারা মধ্যস্থরা তারাও মনে করেন না যে খাইতে পারতো, কিনতে পারতো, চলতে পারতো। কাস্টমারে আগে 2-3 ডজন করে বেচতাম, খালি করে না, দাম থেকে একটা করে খায়, লেবু 8 করে খায়, লেবু বেচতে পারতাছি না। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ দেখতে চান ভোক্তারা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। চীন মার্কিন অর্থনৈতিক বিরোধের সুবিধা নিয়ে পোশাক রফতানির নতুন বাজার ধরতে মরিয়া বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশে যেমন 14% প্রবৃদ্ধি নিয়ে $12 বিলিয়ন পণ্য রফতানি করেছে, তেমনি 16% প্রবৃদ্ধি নিয়ে যুক্তরাষ্ট্রে রফতানি হয়েছে $4.5 বিলিয়ন তৈরি পোশাক। বিজিএমই এর সবশেষ তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশে $11.81 বিলিয়ন মার্কিন ডলার, যুক্তরাষ্ট্রে 16.45% প্রবৃদ্ধি হিসেবে $4.47 বিলিয়ন মার্কিন ডলার, কানাডায় 15.29% হিসেবে $750 বিলিয়ন মার্কিন ডলার এবং যুক্তরাজ্যে 4.55% প্রবৃদ্ধি হিসেবে $2.55 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে। আমাদের কম্পিটিটর দেশগুলো যেগুলো আছে তাদের তুলনায় কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং কানাডার মতো প্রচলিত দেশগুলোর পাশাপাশি আগে তেমন পোশাক রপ্তানি হতো না এমন অপ্রচলিত দেশও রেকর্ড রপ্তানি করেছেন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। এই বাজারগুলোতে কিন্তু আমরা যেহেতু একবার বিজনেস শুরু হয়ে গেছে এবং সেটা বাংলাদেশের ম্যানুফ্যাকচারারদের, এন্টারপ্রেনারদের যোগ্যতার কারণেই বিজনেসটা গ্রো করছে। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক বিরোধ, একই সঙ্গে দক্ষিণ আমেরিকার দেশগুলোর ট্যারিফ নিয়ে ট্রাম্প প্রশাসনের টানাপোড়েনে বাংলাদেশের তৈরি পোশাক খাতকে আলোর মুখ দেখাচ্ছে বলে মনে করছেন শীর্ষ ব্যবসায়ীরা। কম্পিটিটিভনেসটা আমরা যেভাবে ধরে রাখছিলাম এতদিন ধরে, সেটাকে ধরে রাখাটা অব্যাহত রাখতে পারি, তাইলে কিন্তু আমাদের যে নতুন যে একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনা আমরা কাজে লাগাতে পারবো। জানুয়ারি পর্যন্ত গত 7 মাসে বাংলাদেশ থেকে 23.55 বিলিয়ন মার্কিন ডলার তৈরি পোশাক রফতানি হয়েছে, অথচ আগের 2023-24 অর্থ বছরের এই সময়ে রফতানি হয়েছিল 21 বিলিয়ন মার্কিন ডলার। ইউরোপীয় ইউনিয়নের নতুন নতুন যে বাজার সৃষ্টি হচ্ছে তা যেমন ধরে রাখতে হবে, ঠিক তেমনি পুরাতন বাজার হিসেবে স্বীকৃত ইউরোপ, আমেরিকা, কানাডার বাজারও প্রবৃদ্ধি বাড়াতে হবে গার্মেন্টস শিল্পের সুরক্ষার জন্য, এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রমজানে 50 টাকা পর্যন্ত মূল্য ছাড়ে গুঁড়ো দুধ, চিনি গুঁড়া চাল, মসুর ডাল, সয়াবিন তেল সহ 19 ধরনের পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্য পণ্য বাজারজাতকারী শিল্প গোষ্ঠী সিটি গ্রুপ। রাজধানীর মতিঝিল, শাপলা চত্বর, জাতীয় প্রেস ক্লাব, মিরপুর 2, শ্যামলী বাসস্ট্যান্ড সহ রাজধানীর 15টি স্থানে সিটি গ্রুপের ট্রাক থেকে 2 থেকে 4 লিটার পর্যন্ত সয়াবিন তেল, প্রয়োজন মতো চিনি, মসুর ডাল সহ অন্যান্য পণ্য কিনতে পারছেন ক্রেতারা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশেষ মূল্য ছাড়ে পণ্য কিনতে এসে কেউ যেন খালি হাতে ফিরে না যায় তা নিশ্চিত করতে সচেষ্ট রয়েছেন তারা। একই জায়গায় নিত্য প্রয়োজনীয় বেশিরভাগ পণ্য মূল্য ছাড়ে কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেন ক্রেতারা। রমজান মাস জুড়ে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে এই পণ্য বিক্রি কার্যক্রম।
ঈদ সামনে রেখে জমে উঠেছে কুষ্টিয়ার পোড়াদহের পাইকারি কাপড়ের হাট। প্রতিদিন 2 থেকে 2.5 কোটি টাকার বেচাকেনা চলছে বলে জানিয়েছে ব্যবসায়ী সমিতি। নানা বয়সী মানুষের হরেক রকম পোশাকের পসরা সাজিয়ে রেখেছেন দোকানদাররা। প্রথম রমজান থেকেই কুষ্টিয়ার পোড়াদহে কাপড়ের হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা আসছেন। সপ্তাহে বুধ, বৃহস্পতি ও শুক্রবার কাপড়ের হাট বসলেও ঈদ সামনে রেখে এখন প্রতিদিনই বেচাকেনা হয় কাপড়। পাইকাররা এই হাট থেকে কাপড় কিনে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যান। এই হাটে সুলভ মূল্যে মিলে বাহারি পোশাক। সব ধরনের মাল এখানে পাওয়া যায় এবং ঢাকা থেকে ঝামেলা কম হয়। এখান থেকে নিয়ে যে আমি কালীগঞ্জে বিক্রি করি, কম দামে পাই। এখান থেকে নিয়ে যে আমরা ওইখানে যে একটু বেশি দামে বিক্রি করি। এখনো ঈদের বেচাকেনা শুরু হয়নি, আমরা আশা করছি 15 রোজার পর থেকে বেচাকেনাটা হবে। রমজান এই হাটে প্রতিদিন 2 থেকে 2.5 কোটি টাকার বেশি বেচাকেনা হয় বলে জানান ব্যবসায়ী সমিতি। ডাকাতি হচ্ছে, আমরা তো অনেক ভয়ে আছি। আমরা প্রশাসনের সাহায্য চাই, প্রশাসনের নিরাপত্তা চাই। পোড়াদা কাপড় ব্যবসায়ী সমিতির তথ্য মতে এই হাটে 740টি স্থায়ী ও 1250টি অস্থায়ী কাপড়ের দোকান রয়েছে। রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। দুবাইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপে হারের মধুর প্রতিশোধ নিল ভারত।